সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো একটু জানা দরকার বা জানা যায় খুব সহজে। শুনেছি যে ঢাকার বংশালে আসলে এরকম বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। ৩ জন নাকি মারাও গেছেন। এরকম খবর আমরা পেয়েছি। সেই সাথে বাদবাকি আমাদের যারা স্টুডেন্ট, আমাদের সাথে যারা যুক্ত থাকেন, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আছেন, টার্নিং পয়েন্টের সাথে আছেন, আপনাদের আসলে কী অবস্থা? একটু কুশলাদি বিনিময় করা দরকার এবং সেই জায়গা থেকে একটু জানা দরকার। বেশ বড় একটা বিপর্যয়ের ভিতর দিয়ে আমরা গিয়েছি এবং সেই জায়গা থেকে যতটা না বিপর্যয় হয়েছে তার থেকে অনেক বড় বিপর্যয় হইতে পারত এবং যে সম্ভাবনার ভিতর দিয়ে গিয়েছে যে কোনো রকম মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই জায়গা থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে মানে রক্ষা করেছেন এবং এই জন্য সুক্রিয়া। ওভারঅল আপনাদের কী অবস্থা একটু আমাকে জানাবেন। আমাকে একটু জানাবেন যে কেমন আছেন। এই প্রশ্নটা রেগুলারলি করার আজকে করার ভিতরে বেশ পার্থক্য আছে। তো আমাকে একটু জানাবেন যে কেমন আছেন এবং যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস পাওয়ার বাই টার্নিং পয়েন্ট এবং আপনাদের সাথে যুক্ত আছে আমি সাইফুল ইসলাম। এবং একটু বরাবরের মতোই যেভাবে কথা বলি আসলে সেইভাবে আজকে আর কথাটা বলতে পারছি না। খুব হাসি হাসি মুখ নিয়ে খুব ওয়ার্মলি ওয়েলকাম করে আসলে আপনাদেরকে বলার সুযোগ হচ্ছে না আজকে। এই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছুটা মানসিক অসুস্থতা আছে, শারীরিক অসুস্থতা আছে, সব দিক মিলিয়ে কিছুটা জটিলতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের উপরে রাখুক, নেক নজরে রাখুক, সেই প্রত্যাশা করি আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আপনারা যারা আমার এই প্রোগ্রামে যুক্ত থাকেন আপনারা জানেন আমরা আসলে এখানে মূলত পত্রিকার যে রেগুলার আপডেটগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলি। আজকে পত্রিকার সবথেকে যে বড় আপডেট বা যে ব্যাপারটা আসলে আমাদের জানা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের নরসিংদী ঘোড়াশাল থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ভূমি থেকে 135 কিলোমিটার গভীরে, খুব বেশি গভীরে না, 135 কিলোমিটার গভীরে 5.7 মাত্রা একটা ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশেরই প্রায় ম্যাক্সিমাম জায়গায় আসলে অনুভূত হয়েছে এবং বেশ বড় কম্পন হয়েছে এবং ভূমিকম্পের মাত্রাটা বেশ মাঝারি মাত্রার ভূমিকম্প। সর্বশেষ 1807 সালের দিকে, মানে 1860 ওই সালের দিকে বাংলাদেশে বা এই উপমহাদেশে সবথেকে বড় ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পে বহু লোক মারা গেছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশে বা বিশেষ করে ঢাকার অদূরেই বা ঢাকার শহরকে কেন্দ্র করেই বড় একটা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, যেইটা অ্যারাউন্ড 7 থেকে 8 মাত্রাটা ভূমিকম্পের সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আজকে আমরা 5 মাত্রাটা ভূমিকম্প দেখেছি। এটা একটা সতর্কতার সংকেত যে সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। আচ্ছা, কারা কারা যুক্ত আছেন? তামান্না আছেন আমাদের সাথে, লিখেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম লিখেছেন। আর বললেন না স্যার সবাই নিচে নামতে হচ্ছে, অথচ আমি নিচেই নামতে পারিনি। আমার 2টা পাখি আছে, হঠাৎ এত ভয়ানক চিৎকার করে লাফানো, ওদেরকে শান্ত করব নাকি নিচে নামবো কিছুই বুঝতেছিলাম না। তামান্না, আমি জানি না আপনার বাসা কোথায়। আপনার বাসা যদি ঢাকায় হয়ে থাকে বা আপনি যদি রাজধানীর ভিতরে থাকেন তাহলে আসলে নিচে নামা না নামার ভিতরে খুব বেশি কোনো ফারাক নাই। কারণ হচ্ছে নিচে নেমে গেলেও আপনাকে কংক্রিট সমাধি হইতে পারে আর না নামলেও কংক্রিট সমাধি হইতে পারে। যারা সাগরে ডুবে যায়, সাগরে ডুবে যারা মারা যায় তাদেরকে সলিল সমাধি বলে, ঠিক আছে, যে পানির ভিতরেই তার সমাধি হয়ে গেছে। আর আমাদের যদি ঢাকার শহরে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় তখন সেটা সলিল সমাধি হবে না, সেটা কংক্রিট সমাধি হবে। এবং ঢাকার যারা ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করেন, দুর্যোগ ব্যবস্থাপনায়, ফায়ার সার্ভিস বলেন, সিভিল ডিফেন্স বলেন, তারা কিন্তু এই ব্যাপারে এর আগেও সতর্ক করেছে, এখনও করছে এবং তারা বলেছে যে এই ঢাকা শহরে যদি বড় মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে স্বাভাবিকভাবেই এই ঢাকা শহরে উদ্ধার অভিযান পরিচালনা করার সুযোগ নাই। হ্যাঁ, মানে উদ্ধার অভিযান আপনি পরিচালনা করতে পারবেন না আসলে। তো কেন পারবেন না? কারণ হচ্ছে আমরা আসলে অতটা জায়গাটাকে রাখি নাই বা উদ্ধার অভিযান করার জন্য যেগুলো দরকার হয় সেগুলো আসলে আমাদের কাছে নাইও। একটা উদাহরণ দিব তাহলে বুঝতে পারবেন। বেশ কিছু বছর আগে আমরা জানি যে এই যে রানা প্লাজা একটা ভবন ধস হয়েছিল, একটা ভবন ধস হয়েছে। সেই ভবন ধস হওয়ার পরে একটা ভবন ঠিক করতে ফায়ার সার্ভিস, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সব মিলিয়ে ঝিলিয়ে, পুলিশ, স্থানীয় লোকজন সবাই মিলে ঝিলে প্রায় 17 দিন লাগাইছে একটা ভবন ধসের যেখানে যা আছে সেটা ঠিকঠাক করতে, এবং এক ভবনে প্রায় 1200 লোক মারা গেছে, ঠিক আছে।
তো সেই জায়গা থেকে একটা ভবনে যদি এরকম হয়, পুরো পুরো ঢাকার শহর জুড়ে এরকম 10 লক্ষ ভবন আছে মিনিমাম, 1 লক্ষ ভবনও যদি মানে ভেঙে যায়, তাহলে গড়ে আপনার 17 লক্ষ দিন সময় লাগার কথা। ঠিক আছে, মানে এছাড়া তো আসলে উপায় নেই না। তো তাতে যেটা হবে, উপায়টা এটা মানে একটু একটু চিন্তা করেন যে মানে একটু শুনতে কেমন মনে হয় আমি জানি না, বাট ব্যাপারটা একটু ভাবেন যে এরকম হইল যে একটা বড় একটা ভূমিকম্প হইল, 8 মাত্রার 9 মাত্রার একটা ভূমিকম্প হইল, আপনি আমি সবাই মারা গেলাম, এবং এমন বিশ্রীভাবে মারা গেলাম যে লাশও খুঁজে পাওয়া গেল না, বা হচ্ছে উদ্ধার অভিযানই পরিচালনা করা গেল না, কারো কংক্রিটের চাপার নিচে আমরা পড়ে গেলাম, এবং এটা এইভাবেই থেকে গেল। মানুষ আশেপাশে, যেমন ঢাকার অদূরে পূর্বাচল, গাজীপুর, নরসিংদী, সাভার, এই সকল জায়গায় মানুষ বসবাস শুরু করলো, এইভাবেই চলে গেল। আপনার আমার শরীর পচে গেলে দুর্গন্ধ ছড়াইল, কোনোভাবে মাটি চাপা টাপা দিয়ে চালাই দিল। তারপরে 50,000 1 লক্ষ বছর পরে এই যে আপনার আমার শরীরে যে ছোট ছোট চর্বি আছে, সেই চর্বিগুলো গলে পচে তেল হইল, গ্যাস হইল, সেই তেল গ্যাস দিয়ে একজনে গাড়ি চালাইলো। ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, মানে একটা জিনিস দেখেন, আমরা বলি না যে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি হচ্ছে জীবদেহের জ্বালানি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যেখানে বলি না যে ভাই এখানে একটা গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, এখানে একটা তেল ক্ষেত্র পাওয়া গেছে, আমার কাছে কেন জানি মনে হয় এখানে আসলে গ্যাস ক্ষেত্র না। এইটা আসলে আপনি ইতিহাস খুঁজে দেখবেন, আপনি যদি 50,000 বছর 1 লক্ষ বছর আগের ইতিহাস দেখেন, ওই জায়গাতে না আসলে কবরস্থান ছিল আমার মনে হয়। হ্যাঁ, এই জন্য এখন যেখানে কবরস্থান ছিল সেইটা এখন গ্যাস ক্ষেত্র হয়েছে। আজকে ঢাকা শহরে যদি বড় ভূমিকম্প হয়, ভূমিকম্প হইলে মানুষ যেগুলো মরে যাবে, ঢাকার শহর হবে পৃথিবীর তখন অন্যতম বড় আপনার হচ্ছে খনিজ সম্পদের জায়গা। তো ভয় পাওয়ার কারণ নাই, আপনি আমি মারা যাব, এর বেশি কিছু হবে না আসলে। ঠিক আছে, এই মানে এছাড়া আসলে, এবং এই ব্যাপারে আসলে আমাদের খুব বেশি কিছু করারও নাই। আমরা আসলে যে ব্যাপক পরিমাণে লোভী, বা আমরা যে ব্যাপক পরিমাণে আসলে অন্যায় করেছি, সামগ্রিকভাবে আমরা যে অন্যায়টা করেছি এই পরিবেশের সাথে, প্রতিবেশের সাথে, তার ফল তো আপনার আমাকে ভোগ করতেই হবে। তারই একটা ওই প্রিলিমিনারি এক্সাম্পল আজকে আমরা দেখলাম, বাকিটা বিস্তারিত আমরা দেখব। আচ্ছা আসেন আজকের খবরটায় আসি। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো, এটা আচ্ছা আমাকে একটা প্রশ্ন করি, উত্তরটা একটু আমাকে দিবেন। সেটা হচ্ছে সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়? হ্যাঁ, কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়? ঠিক আছে, বা চালু করা হয়, দুইটাই জানা দরকার। কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় এবং কততম সংশোধনীতে বাতিল করা হয়। ঠিক আছে, আচ্ছা এটা আগে বলেন যে কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চালু করা হয় সংবিধানের? সেঞ্চুরির উৎসবে 100তম টেস্ট উদযাপন মুশফিকের। এলোমেলো শিক্ষাখাত, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বলা হয়েছে। রায়কে স্থগিত স্বাগত বিএনপি, জামাত, এনসিপির। তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে সেটার ব্যাপারে বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে এই নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, এবং পরবর্তী নির্বাচনটা কিন্তু অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সরকার ক্ষমতা হস্তান্তর করবে এবং তার 15 দিনের ভিতরে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এবং সেই সরকার 3 মাসের ভিতরে নতুন সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত করবে। তামান্না লিখেছেন 13তম সংশোধনী 11তে চালু এবং 13তে বাতিল। না, হয় নাই। আমি যে আপনাকে ড্রাফটটা দিয়েছি, আপনি সেই ড্রাফটটাতে পড়েছেন, দেখেন খুব স্পষ্টভাবে বলা হয়েছে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করা হয়। 11তম সংশোধনীর ব্যাপারটা আমি ঠিক জানি না, আমি আসলে সংবিধান বিশারদ না, সংবিধানের ব্যাপারে আমার জ্ঞানও কিছুটা কম, কিন্তু যেটুকু বুঝি যে ত্রয়োদশ সংশোধনী মানে 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারকে মানে আপনাকে মানে প্রবর্তন করা হয় 13তম সংশোধনীতে। এবং ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে অচল অবস্থা, এবং 11 সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হয়। আপিল বিভাগ 13তম সংশোধনী বাতিল করেন 2011 সালে। মানে এইখানে যেটা হয়েছে, আমি যদি পুরোটা জিনিস একটু বুঝায় বলি, সংবিধানকে দুইভাবে পরিবর্তন করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সংসদের মাধ্যমে আপনি পরিবর্তন করেছেন, আপনি বলেছেন ভাই এটা বাতিল, এটা বাতিল হয়ে এটা চালু হবে, শেষ কাজ হয়ে গেছে।
সংবিধান পরিবর্তিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে 300 আসন, 50টা সংরক্ষিত আসনে 350-এর ভিতরে 2/3 ভোট পাইলে যে কোনো আইন পাশ করা সম্ভব, কাহিনি খতম। আর একটা ওয়ে আছে যে আপনি একটা আইন পাশ করেছেন, হাইকোর্ট থেকে বা আপিল বিভাগ থেকে বা কোর্ট থেকে আপনাকে বলছে যে না এটা চলবে না, এটা বাতিল। ঠিক আছে, কোনটা চলবে সেইটা বলা হয় নাই, খালি এইটুকু বলেছে এটা বাতিল, এটা চলবে না। তাহলেও সংবিধান সংশোধনী হইল, সংবিধানটা পরিবর্তিত হইল। তো এখানে আসলে সেটাই হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দরা 1996 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার চালু করেছে, এবং যখন তত্ত্বাবধায়ক সরকারটা প্রবর্তন করা হয় তখন 1996 সাল ছিল, এবং সংশোধনীটা ছিল হচ্ছে 13তম সংশোধনী। 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। এখন সেইটাকে বাতিল করা হয়েছে কবে? সেটা বাতিল আসলে করা হয় না, কারণ সংবিধান তো পরিবর্তিত হয় নাই। সংবিধানে 13তম সংশোধনীতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, কিন্তু কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে বলছে যে না এটা চলবে না, এটা এটা চালু হবে না। এটা কবে বলছে? এটা 2011 সালে বলছে। আচ্ছা, 2011 সালে বললো, সেই একই আপিল বিভাগ এইবার কি করছে, আবার 2025 সালে এসে বলতেছে যে না না, আগে বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার চলবে না, আসলে এটা চলবে। ঠিক আছে, সেটা আবার এখন চেঞ্জ হয়েছে। যেমন কি বলা হয়েছে, এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ, আপিলের অনুমতি, আপিল মঞ্জুর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। এই হচ্ছে এখানকার ঘটনা। এর বাইরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শিয়াল মারতে ফাঁদ, মানুষও মরছে। এটা হচ্ছে ওই যে ইলেকট্রিক আপনার কি বলে মানে বেড়া। ঠিক আছে, মানে ওই যে বিভিন্ন রকম ফসল সংরক্ষণের জন্য বিভিন্ন উচ্চ তাপ মানে আপনার ভোল্টেজের বৈদ্যুতিক বেড়া দেওয়া হয়, এবং যাতে এটা পার হয়ে গেলে ওরা শক খায়, এবং এই জন্য ওরা এই বেড়ার কাছে আসে না। তো বলা হচ্ছে যে সেই ধরনের বেড়াতে মানুষও মাঝে মাঝে মরে যায়। আচ্ছা, এর বাইরে বলা হয়েছে COP30 ব্রাজিলের আমাজন। COP30 সম্মেলন হয়ে গেছে। COP30 সম্মেলন নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, এবং আমি চেষ্টা করি আপনাদের সকলের কমেন্টসটা পড়ার জন্য। এবং আপনি যে আমার সাথে যুক্ত আছেন তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি কমেন্টস করেছেন। আপনি যদি কমেন্টস করে আমার সাথে যুক্ত থাকেন তার মানে আপনি আছেন, যদি কমেন্টস না করেন তার মানে হচ্ছে আপনি নাই। আর আমার কণ্ঠস্বর বা ওভারঅল মানে আমার অঙ্গভঙ্গি বা জেস্টার পোস্টার নিয়ে যদি একটু খারাপ লেগে থাকে, একটু আপনাদের কাছে এলোমেলো মনে হয়ে থাকে, তাহলে আমি আগেই ক্ষমা চাচ্ছি। কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, দাঁড়ায় থাকতে মাঝে মাঝে কষ্ট হচ্ছে। আসেন দ্বিতীয় পেজে যাই, দেখি দ্বিতীয় পেজে কী লিখেছে। আচ্ছা, আপনাদের যদি এই হচ্ছে ভূমিকম্প নিয়েও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেখানে কিছু নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করার। আমাকে একটু জানাবেন। কমনওয়েলথের মহাসচিব শার্লি ঢাকায় আসছেন। শার্লি বোচওয়ে। বিচারকদের বদলি, পদোন্নতি, নাশকতা অবাঞ্ছিত হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনী দিবস আজ। বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত। এর বাইরে রায়কে স্বাগত বিএনপি জামাতের, তত্ত্বাবধায়ক সরকার বিধান ফিরে এলো। এই ছিল মোটামুটি এখানকার খবর। ও আচ্ছা, প্রাইম ব্যাংকের একটা সার্কুলার আছে, পত্রিকার পিডিএফ দেন না কেন? দারুণ প্রশ্ন ভাই। ঠিক আছে, এটা একটা দারুণ প্রশ্ন। পত্রিকার পিডিএফ কীভাবে দিব ভাই? এটা তো আমাদের কাছে পিডিএফ নাই। আপনারা কি দেখেন না যে এই যে উপরে ছোট্ট করে এটা লাইভ আছে? মানে আপনি পেপারটা যেভাবে আমাকে যেভাবে লাইভ দেখতেছেন ফেসবুকে, একই রকমভাবে পত্রিকাটাও আমরা লাইভ দেখি। এইটাকে পিডিএফ দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, কারণ হচ্ছে এটাকে তো ডাউনলোড করা যায় না, এবং এটা পিডিএফ ফর্মেও না, এটা লাইভ ওয়েবসাইট থেকে আসে। এবং এটা এপিসেন্টার নিয়ে বলুন ভাই, এপিসেন্টার জিনিসটা আমি বুঝি নাই, মানে একটু বাংলায় বলবেন? ঠিক আছে, মানে শব্দটা আমার কাছে একটু অপরিচিত, একটু যদি বাংলায় বলেন আমি বুঝতে সুবিধা হবে আমার, বা আমি যদি না জানি তাহলে আপনার কাছে একটু জেনে নিব। আমি তো সব কিছু জানি না, স্বাভাবিক না, আমি তো সব কিছু জানি না। ঠিক আছে, তো একটু বাংলায় যদি আমাকে বলেন। আচ্ছা, আসেন পরবর্তী পেজে।
আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজশাকীকে জেরায় উত্তপ্ত বাক্য বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থান। আমরা জানি যে সেইখানে সাবেক একজন মন্ত্রী উনি হচ্ছে রাজসাক্ষী হয়েছে এবং সেই মামলার বিচারে হচ্ছে আপনার শেখ হাসিনা এবং তার সাথে মন্ত্রিপরিষদ আসাদুজ্জামান খান কামাল অন্যান্য যারা ছিলেন এদেরকে মৃত্যুদণ্ড হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আপনারা এই যে যেটা দেখছেন না ডিসপ্লে যেটা দেখছেন এটা হচ্ছে পেইড ভার্সন। হ্যাঁ, মানে এটা ফ্রি ভার্সন না। তার মানে আপনি চাইলেই এটা রেগুলারলি পড়তে পারবেন, এটার জন্য পেমেন্ট করতে হয়। বাসায় পত্রিকার জন্য যেভাবে পড়তে হয়, এইখানে পত্রিকার জন্য মানে বাসায় পত্রিকার জন্য যেভাবে আপনাকে টাকা দিতে হয়, এইখানে পত্রিকার জন্য আপনাকে এটা টাকা দিতে হয়। এখানে একটা টাকা পয়সার ব্যাপার আছে, ঠিক আছে? এই জন্য এটা আসলে আপনাদেরকে শেয়ার করার ওয়ে আউট নেই। এটা সহযোগিতা চাই, সার্বভৌমে হস্তক্ষেপ নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মেলন আপনি প্রথম আলো ই পেপার লিখে ক্রমে পাবেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর তেমন কোনো খবর কি আমরা দেখতে পাচ্ছি? আরও 4 জনের মৃত্যু, ডেঙ্গু, মশার কামড়ে মারা গেছে। বাংলাদেশের যে কয়জন মানুষ মশার কামড়ে মারে, ওই কয়জন মানুষকে বাংলাদেশে খুনও করা হয় না, ঠিক আছে? অন্য কোনো রোগে বা অন্য কোনোভাবে এত লোক মারা যায় কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে, মানে কোনো প্রাণীর আক্রমণে আর কি, ঠিক আছে? অন্য কোনো প্রাণীর আক্রমণে বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা যায় তার থেকে সবথেকে বেশি মারা যায় হচ্ছে মশার কামড়ে। ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব, খুবই ভালো একটা প্রোগ্রাম, বাট বাচ্চাদের, আপনার আমার এটার কাজ নেই খুব একটা। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু, তাছাড়া হচ্ছে শিয়াল মারছে ফাঁদ, মানুষও মরছে, এলোমেলো শিক্ষাখাত, এই পেজে যা কিছু আছে সব কিছুই ফলো আপ নিউজ। হ্যাঁ, নতুন নিউজ আসলে খুব একটা নাই, ফলো আপ নিউজ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছিলেন না এপি সেন্টারটা নিয়ে আমাকে আরেকটু বলেন, আমি প্রশ্নটা বুঝি নাই ভাই। হ্যাঁ, আমাকে একটু জানান, আমি নিজেই আসলে প্রশ্নটা বুঝি নাই খুব একটা ভালো। আচ্ছা, প্রিয়া লিখেছেন, স্যার কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ব্যাপার হচ্ছে আমার সাথে সব থেকে যার ভালো সম্পর্ক, যার সাথে আমার ব্যাপক প্রেম এবং যে আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, যে আমাকে একদমই কখনো ছেড়ে যায় না, এবং বিগত আমি যদি বলি অন্তত 5-7 বছরে যে আমাকে একবারের জন্য আমাকে ছেড়ে যায় নাই, যে সব সময় সকল বিপদে যে আমার সাথে ছিল, সে হচ্ছে ঠান্ডা, এবং সে এখন আমার সাথে আছে। এবং আমি তাকে বহুবার বলেছি যে ভাই তুমি একটু চলে যাও, ঠিক আছে, অনেক তো হইলো না, তুমি টায়ার্ড ফিল করো না, যে আমার সাথে তুমি আসো, তুমি টায়ার্ড ফিল করো না, চলে যাও। তাকে তাড়ানোর বহু ট্রাই করছি, কিন্তু সে যায় নাই। আদৌ কখনো যাবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, এবং সে এতটা আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরেছে, ঠিক আছে, আমার জীবন দুর্বিষহ হয়ে গেছে, ঠিক আছে? তো ঠান্ডা আসলে ছাড়ছে না, এবং এই ভালোবাসাটা একপাক্ষিক ভালোবাসা, এবং এই ভালোবাসাটা ভালো না, ঠিক আছে? একপাক্ষিক কোনো ভালোবাসাই আসলে ভালো না। আপনাদের কারো এরকম ভালোবাসা আছে, একপাক্ষিক ভালোবাসা ঠান্ডা সম্পর্কিত? নির্বাচনে ভরাডুবির পরে লালু প্রসাদের পরিবারকে কেন গৃহদাহ, বিহারের ঘটনা বলা হয়েছে। আচ্ছা, ডায়ালাইসিস কি, কেন দরকার হয়? ডায়ালাইসিস হচ্ছে কিডনি যে কাজটা করে সেই কাজটা যখন কৃত্রিমভাবে করতে হয় সেটাই হচ্ছে ডায়ালাইসিস, ঠিক আছে? মানে সোজা বাংলায় কিডনির যে কাজটা করে আমাদের, সেইটার কাজটা যখন মেশিন দিয়ে করতে হয়, যে মেশিনটা দিয়ে করে সেটাকে ডায়ালাইসিস মেশিন বলা হয়। স্যার ভালো আছি, এসওর এক্সামের জন্য জিকে কীভাবে পড়বো যদি একটু বলতেন। দেখেন, সাম্প্রতিক সময় এক্সামগুলো দেখে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রিসেন্ট জিকেগুলো পড়েন। গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নোবেল প্রাইজটা পড়েন, নোবেল প্রাইজটা দরকার, ঠিক আছে? এর বাইরে হচ্ছে বাজেটটা পড়েন, ব্যাংকিং নিয়ে কিছু পড়াশোনা করেন, ব্যাংকগুলো মার্জ হইতেছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, জুলাই বিপ্লব নিয়ে টুকটাক একটু দেখতে পারেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট দেখতে পারেন। COP30 যে সম্মেলনটা হয়েছে সেটা দেখেন।
ইরাক মানে ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, বাংলাদেশ মায়ানমার দ্বন্দ্ব, বাংলাদেশ ভারত দ্বন্দ্ব, ইন্টারন্যাশনাল এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারগুলো জানতে হবে, মোটামুটি ভালো একটা আইডিয়া রাখতে হবে। সেই সাথে মনে করেন বিশ্বের সব থেকে বড় ধনী ইলন মাস্ক, সে কী কী করলো, কী কী নতুন প্রোডাক্ট আনলো, এআই ভিত্তিক যে সকল কার্যক্রম হয়েছে ওগুলো একটু মাথায় রাখেন, যেটা আপনাকে হেল্প করবে। ছিনতাই রোধে রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে ঝিনাইদহ। ঠিক আছে, ভালো উদ্যোগ। প্রথম আলোকে সত্য বলার সাহস ধরে রাখতে হবে। জেনারেল লাইফ মেডিকেল কলেজ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিবে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জনবিচ্ছিন্ন দল। আর তেমন কোনো খবর নেই। সিলেটে সংস্কার কাজ শেষ, বন্ধ, কূপে যুক্ত হবে 50 লাখ ঘনফুট গ্যাস। আচ্ছা, এই হচ্ছে এখানকার খবর। যদি পরের পৃষ্ঠাতে আসে, এখানে কি কি বলা হয়েছে, এখানেও একই রকম, খুব বেশি কিছু না। সুফিয়া কামালের আদর্শ সবসময় গুরুত্বপূর্ণ। সুফিয়া কামালের প্রথম হাজব্যান্ডের নাম সৈয়দ নেহাল হোসেন। সুফিয়া কামাল 2টা বিয়ে করছিল। প্রথম বিয়েটা হয়েছিল তার মানে পরিবারে, তার রিলেটিভ, খুব সম্ভবত চাচাতো ভাই, এবং তার নামই হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। এই নেহাল হোসেনের মৃত্যুর পরে, নেহাল হোসেন যখন মারা যায় তারও বেশ কিছু বছর পরে সুফিয়া কামাল মানে দ্বিতীয় বিয়ে করেন এবং তার নামের সাথেই আসলে কামাল ছিল এবং সেই জায়গা থেকে তিনি সুফিয়া কামাল। এবং তিনি জাতীয় মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুবই মানে আপনার কি বলে, আপনার মানে মহিলাদের জন্য দেশে যতগুলো প্রতিষ্ঠান কাজ করে তার ভিতরে অন্যতম মানে ক্ষমতাশালী এবং অগ্রগণ্য, স্বনামধন্য এবং সুনামধন্য যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে মহিলা ফাউন্ডেশন। ঠিক আছে, মহিলা পরিষদ আর কি, সরি, মহিলা পরিষদ। পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, এটা হচ্ছে মানে আপনার সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে, সেটার কথা বলা হয়েছে। বিচার ব্যবস্থা কার্যকরিতে সমন্বিত উদ্যোগ জরুরি। শুনানি না হওয়া পর্যন্ত চুক্তি প্রক্রিয়া চূড়ান্তের উদ্যোগ নেবে না সরকার। বন্দর ইজারায় গোপন চুক্তি বাতিল চান 107 বিশিষ্ট নাগরিক। চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, এটা বলা হয়েছে এবং এই জিনিসগুলো দিয়ে দিবে আর কি। ঠিক আছে, কারণ এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা আসলে প্রচণ্ড রকম লোভিত, আমরা এতটা লোভী, আসলে সবসময় ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি, রাষ্ট্র সমাজ দেশ এগুলো নিয়ে খুব একটা আমরা ভাবি না, এবং তারই প্রতিফলন হিসাবে আমরা বা তারই ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের চিটাগাং পোর্টও নাকি সেল হয়ে যাচ্ছে, আমাদের অনেক কিছু আসলে বিক্রি হয়ে যাচ্ছে। কখন জানি আপনি আমি বিক্রি হয়ে যাবো, তারপর বলবো এসে একটা কিডনি দিয়ে যাও, একটা চোখ দিয়ে যাও, এটা না কখন বলে কে জানে। সম্ভাবনা আছে আর কি, হ্যাঁ, মানে একদম সম্ভাবনা নাই ব্যাপারটা এরকমটা না, সম্ভাবনা আছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে জোর চেষ্টা লুলার। লুলা হচ্ছে লুলা দা সিলভা। আমরা জানি যে লুলা দা সিলভা হচ্ছে আপনার মানে ব্রাজিলের প্রেসিডেন্ট, এবং তিনি বলেছেন যে 10 নভেম্বর আমাদের নদীর মুখের কাছে বেলেম শহরে শুরু COP30 সম্মেলনের সেই দিন আজ। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে মানে কমাইতে হবে। যুদ্ধবন্ধে ইউক্রেনের নতুন পরিকল্পনায় সম্মত হবে কি? যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার পরিকল্পনা। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মামদানির সাক্ষাৎ আজ। ঠিক আছে, জোহরান মামদানি, যিনি হচ্ছে নিউ ইয়র্কের একমাত্র মুসলিম মেয়র, নিউ ইয়র্কের একমাত্র মুসলিম মেয়র জোহরান মামদানি, এবং তার ব্যাপারে আসলে বলা হয়েছে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে জোহরান মামদানির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না, একজন আরেকজনকে খুব একটা পছন্দ করে না। ইসরায়েলি হামলায় নিহত 32, আহত 88। আফগান সীমান্তে 23 সন্ত্রাসীকে হত্যা। মেটা কিশোরদের ফেসবুক ব্যবহারে বন্ধ করছে অস্ট্রেলিয়া। এই ছিল মোটামুটি আন্তর্জাতিক খবর। আমাদের অর্থ বাণিজ্যটা একটু দেখি। যুক্তরাষ্ট্রের বাজারে জুতা রপ্তানি বেড়েছে, আমরা একটু সুবিধা পাইছি, এই জন্য রপ্তানি একটু বাড়ছে। BCIM-এর 49তম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত। এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের শীর্ষে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক এই ব্যাপারগুলো আগেও ভালো ছিল। ইসলামী ব্যাংকের ডিপোজিটটা বাড়ছে, ঘুরে দাঁড়ানো শুরু করেছে, এবং ইসলামী ব্যাংক হয়তো একটা সময় ঘুরে দাঁড়াবে। কিন্তু ব্যাপারটা হয়েছে, এটা বলা হচ্ছে ইসলামী ব্যাংকের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা যদি প্রফিট দিয়ে
মানে স্বাভাবিক অপারেশন দিয়ে সেটাকে যদি রিকভার করতে হয় তাহলে খুব বেশি দিন লাগবে না, মোটামুটি 140 বছরের মতো লাগবে। ঠিক আছে, 140 না 47 বছর সময় লাগবে। ইসলামী ব্যাংকের যতটুকু ক্ষতি হয়েছে সেইটা যদি আপনার মানে কি বলে মানে প্রফিটের মাধ্যমে পারফরমেন্স করে ধীরে ধীরে ঠিক করতে হয় তাহলে 140 থেকে 47 বছর বা 50 বছর লাগবে। আচ্ছা, 300 গরিব শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহজালাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্যের দ্রুত অগ্রগতি, সঞ্চয়পত্র প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দিল বাংলাদেশ ব্যাংক। এখানে বলা হয়েছে একটা জিনিস তথ্য শেয়ার করি, বাংলাদেশ ব্যাংক সরাসরি বাংলাদেশের নাগরিককে 10টি সরকারি সেবা দিয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কয়টা সেবা দেয়, উত্তরটা হচ্ছে 10টা। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের নাগরিককে সরাসরি মোটা দাগে 10টি সেবা দিয়ে থাকে। উল্লেখ্য সেই 10টা সেবার ভিতরে 5টা সেবা বাংলাদেশ ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে আগামী ডিসেম্বর মাসের পরে মানে জানুয়ারি থেকে এইটা আর এই ধরনের কোনো সেবা আসলে আর দেওয়া হবে না। মানে এই 5টা সেবা বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে এবং বলেছে এই 5টা সেবা অন্য অন্য কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তারা দিবে। আচ্ছা, একজন বলেছেন স্যার সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়টা একটু বলেন, এটা ভালো হইল নাকি খারাপ হইল? এখানে ব্যাপার যেটা হয়েছে এখানে ভালো হয়েছে, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে এটা ভালো হয়েছে। ভালো হয়েছে ইন দ্যাট সেন্স সেটা হচ্ছে যে পরিমাণ খারাপ হয়েছিল ওর থেকে আসলে আর খারাপ হইতে পারে না, ওইটি চূড়ান্ত পর্যায়ের খারাপ, সর্বোচ্চ খারাপ। তো সর্বোচ্চ খারাপটাই যখন হয়ে গেছে এর থেকে যখন আর খারাপ হওয়ার সুযোগ নাই তাহলে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এইখানে আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাংক 5টা একত্র হবে তাহলে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে, না এমনটা না, কোনো সুযোগ নেই। এই ব্যাংকগুলোর গড়ে আপনার হচ্ছে ঋণ খেলাপি প্রায় 80%-এর মতো, 64 থেকে 80%-এর মতো, মানে হিউজ। ঠিক আছে, যেখানে 3-4% মেনটেন করতে মানুষের কষ্ট হয় সেখানে তাদের 64 থেকে 80% ঋণই হচ্ছে খেলাপি ঋণ হয়ে গেছে। অল্প কিছু ঋণ আছে যেগুলো রেগুলারাইজড, বাদবাকি ম্যাক্সিমাম ঋণই কী হয়েছে, খেলাপি ঋণ হয়েছে। এখন ইস্যুজ হইতেছে এইটা, যদি আপনি ব্যাংক 5টাকে একত্র করে ফেলেন তাহলে খেলাপি ঋণ কি রেগুলারাইজ হয়ে যাবে? না। যে পরিমাণ টাকা খেলাপি ঋণ হয়েছে সে টাকা কি ফেরত চলে আসবে? না। তাহলে লাভটা কি হইল? আপনাকে খেলাপি থেকে নতুন করে আপনার ব্যাংকে ভল্টের টাকা আসবে না, আপনার ব্যাংকে টাকা ঢুকবে না, তাহলে আপনাকে মোটা দাগে হচ্ছে এটা করে লাভটা কি হইলো, ফায়দাটা আসলে কি হইলো? ফায়দাটা যেটা হইলো, আগে একটা শহরে 5টা ব্রাঞ্চ ছিল, 5টা ব্রাঞ্চের খরচ বহন করতে হইতো, এখন সে 5টা ব্রাঞ্চের জায়গায় একটা ব্রাঞ্চ হবে, খরচ কম হবে, খরচ কিছুটা কমবে, অপারেটিং এক্সপেন্স কিছুটা কমবে, নাম্বার অফ ক্লায়েন্ট আগেও যা ছিল এখন তার থেকে অল্প কিছু কমবে, ঠিক আছে, বাড়ার সম্ভাবনা ক্ষীণ। তো মোটা দাগে কিছুটা খরচ বাঁচলো, কিছুটা খরচ বাঁচলে স্বাভাবিকভাবে প্রফিট বাঁচবে। তো চেষ্টা করা হচ্ছে যে হয়তোবা ঠিক হবে কিন্তু ঠিক হয়তো যথেষ্ট সময় লাগবে। বুঝতে পারলেন কিনা? তারপর না আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন কিনা? আচ্ছা, আসেন পরবর্তী পেজে। 3 জাহাজ রপ্তানি হচ্ছে আমিরিয়াতে, জাহাজ নির্মাণ শিল্প নামের ছাড়পত্র পেল নতুন ব্যাংক। প্রস্তাবিত যে নাম ইউনাইটেড ইসলামিক ব্যাংক সেই নামটাই আসলে কার্যকর হয়েছে, সেটাই বলা হয়েছে। ঝরে পড়া ছাত্র অলোক পান্ডে এখন ভারতের সর্বকনিষ্ঠ শতকোটিপতি। কি চাকরি বাকরি ছেড়ে মানে বাদ দিয়ে ব্যবসা করতে ইচ্ছা করে? ইচ্ছা করে লাভ নেই। হ্যাঁ, ওইটা রেয়ার কেস, এটা সবার ক্ষেত্রে হবে না। সো ডোন্ট বি ওভার মোটিভেটেড, বি মোটিভেটেড বাট ডোন্ট বি ওভার মোটিভেটেড। শেষ পাতায় চলে যাব। ঠিক আছে, আলুর দাম কেজিতে বাড়লো 5 টাকা, এখনও বাড়তি পেঁয়াজ। জামাল সহ 5 অধিনায়ককে নিয়ে উৎসবমুখর অভিযান। এই ছিল মোটামুটি আজকের খবর, বাদবাকি নির্বাচনী খবর। একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে পরিবারকে ভালোবাসেন, পরিবারকে সময় দেন এবং সেই সাথে
নিজের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ভাই। আপনার আমার সকলের মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হবে। যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? সেটার জন্য সদা প্রস্তুত থাকা এবং নিজের পরিবারের উন্নতির জন্য কাজ করা, ঠিক আছে?